একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন তার গাড়ি বহর গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা হয়েছে। সারা রাস্তা জুড়ে এখনও বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানকে এক নজর দেখার জন্য অবস্থান করছেন। এদিকে এর আগে স্মৃতিসৌধের বেদিতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দলের নেতারা। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে তারেক রহমানের গাড়ি বহরের সাথে আছেন আমাদের সহকর্মী খান আলামিন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আলামিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ঠিক কোথায় এখন অবস্থান করছে তারেক রহমানের যে গাড়ি বহর সেটি, এবং সেটি গুলশানে পৌঁছতে কতক্ষণ সময় লাগতে পারে? সর্বশেষ কি কি তথ্য রয়েছে আপনার কাছে? তানি কিছুক্ষণ আগেই সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে তারেক রহমান সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে রওনা করেছেন ঢাকার উদ্দেশ্যে। আমাদের বর্তমান অবস্থাটি আমরা এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পার হয়ে গিয়েছি। বহরটি কিছুক্ষণের মধ্যে সাভার যেই উপজেলা সদর এলাকা সেই এলাকায় প্রবেশ করবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যাওয়ার সময় যেমন রাস্তার পাশে মানুষের ভিড় ছিল, এখন সেটি নেই। আর তাছাড়া তারেক রহমানের যেই বাসটি রয়েছে সেই বাসের ভেতরের যে আলো সেটিও নিভিয়ে রাখা হয়েছে যাতে তারেক রহমানকে দেখা না যায়। সেজন্যই মূলত এখন যে যাত্রাটি সেটি খুব স্বাভাবিকভাবে হচ্ছে, অর্থাৎ দ্রুত গতিতে ঢাকার দিকে আমরা যাচ্ছি। হয়তো ঘণ্টাখানেক লাগার কথা নয়, যেহেতু ছুটির দিন, রাস্তাঘাট স্বাভাবিকভাবে ফাঁকা রয়েছে এবং যেহেতু তারেক রহমানের প্রোটোকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, রাস্তাতেও তারা দায়িত্ব পালন করছে, সেই জন্য বলা যায় যে হয়তো আধা ঘন্টার মধ্যে তারেক রহমান তার যে গুলশানের বাসভবন সেখানে পৌঁছে যাবেন এবং তিনি আজকের মতো তার যে কর্মসূচি সেটি এর মাধ্যমেই শেষ হচ্ছে। আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি সাভার স্মৃতিসৌধ এলাকা ছাড়ার পরে এই সাভার বাস স্ট্যান্ড এলাকায় আমরা এই মুহূর্তে আছি। সাভার বাস স্ট্যান্ড এলাকায়ও কাউকে দেখা যাচ্ছে না। কিছু কিছু মানুষ যারা নিজেদের কাজে এখানে আছেন তারা হয়তো কেউ কেউ দেখছেন এই গাড়ি বহরটি তারেক রহমানকে বহন করা যেই বাসটি সেটি দেখছেন, কিন্তু যেহেতু ভেতরে লাইট বন্ধ করা রয়েছে সেহেতু তারেক রহমানকে ভেতর থেকে আর দেখা যাচ্ছে না, বাইরে থেকে ভেতরে আর দেখা যাচ্ছে না। তো এই অবস্থার মধ্যেই আজকের কর্মসূচিগুলো শেষ হলো। একটি কথা জানিয়ে রাখি, স্মৃতিসৌধে সাধারণত সূর্য ডোবার আগেই শ্রদ্ধা নিবেদন করার একটি রীতি রয়েছে। যেহেতু তারেক রহমানের স্মৃতিসৌধে পৌঁছতে অনেক সময় লেগে যাচ্ছিল, সেজন্য বিকেলবেলায় কয়েকজন স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ মিলে স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন। এখন তারেক রহমান স্মৃতিসৌধে গিয়ে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়েছিলেন এবং যারা একাত্তরের বীর শহীদ ছিলেন তাদের স্মৃতির প্রতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন। তো আমার কাছে এই হচ্ছে সবশেষ তথ্য। আমরা এখন সাভার যেই উপজেলা পরিষদ এলাকা রয়েছে সেই উপজেলা পরিষদ এলাকা অতিক্রম করছি। তানি। জি, ধন্যবাদ আপনাকে আলামিন। দীর্ঘ ১৯ বছর পর পিতার কবরে পুত্র কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর করেন দোয়া মোনাজাত। সে সময় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয় জিয়ার মাজারে। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক অভিযাত্রায় এগিয়ে যাবে। গতকাল তার রাজস্বিক প্রত্যাবর্তন সেই বার্তা বহন করে। আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। প্রায় ২ দশক পর পিতা জিয়াউর রহমানের সমাধিতে পুত্র তারেক রহমান কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিনি অনুভব করেন প্রিয় বাবার মুখচ্ছবি। পিনপত নীরবতায় সেখানে অবতারণ হয় আবেগ ঘন এক দৃশ্যের। পরে বিএনপি মহাসচিব সহ দলের স্থায়ী কমিটির সদস্যদেরকে সঙ্গে নিয়ে জানান ফুলেল শ্রদ্ধা। বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন বাবার জন্য।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জিয়াউর রহমানের সমাধি এলাকায় তৈরি হয় জনসমুদ্র। জনতার সেই জোয়ার ঠেলে তারেক রহমানকে মাজারে পৌঁছতে দুপুর গড়িয়ে বিকেল হয়। পথে পথে তাকে স্বাগত জানায় বিএনপি নেতা কর্মীরা। কর্মীদের এমন উন্মাদনায় হাত নেড়ে ক্রমাগত অভিবাদন জানান তারেক রহমান। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের মাধ্যমে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষেই পাওয়া সম্ভব হয়েছে। জনগণের উন্নয়নের জন্য, বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থানে নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। এর আগে কড়া নিরাপত্তায় দুপুর 2:30টায় গুলশান এভিনিউর 196 নম্বর বাড়ি থেকে জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। বাসা থেকে বের হয়ে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান উপস্থিত জনতাকে। তারেক রহমানের আগমন ঘিরে গুলশান থেকে জিয়া উদ্যান পর্যন্ত মানুষের ঢল নামে। দীর্ঘ 17 বছর পর নেতাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নানা স্লোগানে মুখর রাখে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে দেশের রাজনৈতিক দিগন্তে নতুন মাইল ফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে নেতৃত্বের সংকট কেটে যাওয়ার পাশাপাশি জাতীয় ঐক্য তৈরিতে ভূমিকা রাখবেন তারেক রহমান। তার দেশে ফেরা রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে আগামী নির্বাচনের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। সাক্ষী হওয়ার জন্য দীর্ঘ 17 বছরের বেশি নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে নেমে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে দেশের মাটি আর শিশির ভেজা ঘাসের স্পর্শ নেন তিনি। এরপর লাল সবুজ পতাকার রঙে সাজানো বাসে চড়ে পূর্বাচলের 300 ফিট সড়কের পথে রওনা হন তিনি। পথে লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। 300 ফিটের সমাবেশস্থল রূপ নেয় জনসমুদ্রে। সেখানে জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান নিরাপদ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের বার্তা দেন। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে দেশের রাজনৈতিক অঙ্গনে সুবাতাস হিসেবে দেখছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। বাংলাদেশের রাজনৈতিক দিগন্তে এটা একটি মাইল ফলক। যদি তারেক রহমান জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে তাহলে পরে তাকে সকল মত, সকল পথ, সকল ধরনের মানুষকে নিয়ে দেশটা করতে হবে। এবং এক্স্যাক্টলি উনি সেই কথাটাই বলেছেন। সব কিছুর মানুষ নিয়ে একটা ঐক্যমত্য সৃষ্টি হতে পারবে তার নেতৃত্বাধীনে যদি তিনি বিচক্ষণ হন। তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে জাতির নেতৃত্বের যে সংকট ছিল তা কেটে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারেক রহমানের যে প্রত্যাবর্তন, এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য কিংবা আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনটিকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক কিংবা উৎসবমূলক এগুলো নিশ্চিত করতে গেলে অথবা মানুষের যে অংশগ্রহণ, সেই জায়গাটিতে আমি মনে করি যে তারেক রহমানের এই দীর্ঘদিন পরে দেশে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের অগ্রযাত্রা মসৃণ হওয়ার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন তারা। মানে দেশে যে মবের একটা কালচার শুরু হয়েছিল বা আইন শৃঙ্খলা পরিস্থিতি যে একটা অবনতি হয়েছিল, আসলে দেখুন এগুলোর সাথে রাজনীতির একটা সম্পর্ক আছে। তারেক রহমান এসেছেন এবং বিএনপির হাল ধরবেন। বিএনপি একটি বড় দল, তো সেই জায়গা থেকে আমি মনে করছি যে দেশের রাজনৈতিক জায়গাতে আরও স্থিতিশীলতা তৈরি হবে। তারেক জিয়ার অনুপস্থিতিতে তারা নিজেরাই অনেকে চাঁদাবাজি করেছে, নিজেরাই অনেকে দখল করেছে। এখন আমার ধারণা যে তার উপস্থিতিতে এটা কমে আসবে। তারেক রহমানের বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতি ছিল বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। বাংলাদেশে জুলাই পরবর্তী যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, যে সুশাসনের কথা বলা হচ্ছে, যে দুর্নীতিমুক্ত রাষ্ট্রের কথা বলা হচ্ছে, সেই জায়গাটিতে উনি আসলে নেতৃত্ব দিতে পারবেন। এবং উনি গতকাল সেই আহ্বানটি করেছেন, দেশের সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র নির্মাণের কথা বলেছেন। শুধু ক্ষমতার জন্য রাজনীতি না করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে জাতিকে নেতৃত্ব দিতে পারলে বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রুদ্র রফিক, RTV, ঢাকা।
জাতির ওপর থেকে কালো ছায়া এখনো যায়নি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্র শিবির ও জামায়াতে ইসলাম সংগ্রাম করে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংসদ সদস্য সম্মেলনে বক্তব্যকালে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নারীদের নিরাপদ জীবনযাপন নিশ্চিতে কাজ করে যাবে ছাত্র শিবির। জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে চায় উল্লেখ করে তিনি আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত হন নুরুল ইসলাম সাদ্দামের নাম ঘোষণা করা হয়। কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি। এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই, ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে। আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। প্রতিটি যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। প্রত্যেকটি হাতে কাজ তুলে দিতে চাই। বেকার ভাতা নয়, বেকার ভাতার পরিবর্তে শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় না আনলে কাফনের কাপড় পরে যমুনা ও ক্যান্টনমেন্ট অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন বড় ভাই ওমর বিন হাদি। সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি থেকে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, যে কোনো উপদেষ্টা শাহবাগে এসে হাদি হত্যাকাণ্ডের ঘটনা স্পষ্ট জবাব দিয়ে যেতে হবে, না হলে আন্দোলন চালিয়ে যাবেন তারা। জুমার নামাজের পর থেকেই হাদি চত্বর অবরোধ করে ইনকিলাব মঞ্চের সদস্যরা প্রতিবাদ করেন। যতক্ষণ পর্যন্ত সরকারের কোন উপদেষ্টা এখানে এসে কোন ভুজুম বাজুম কথা না ডিরেক্ট বলবে সে এটার জন্য কি করেছে, সেইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এখান ছেড়ে যাচ্ছি না। হাদির বিচার না নিয়ে ঘরে ফিরে যাব না। হাদির খুনিকে চালিয়ে যেতে সহযোগিতা করেছে, ওই খুনি যদি ক্যান্টনমেন্টেও থাকে আমরা কাফন করে ল্যাব মার্চ টু ক্যান্টনমেন্ট করব। সারা বাংলায় প্রকট দেব, প্রয়োজনে আমরা যমুনা ঘেরাও করব। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় রাজধানীর গুলিস্তান 0 পয়েন্টে খদ্দর বাজার মার্কেটের উপর নির্মাণাধীন অংশে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সন্ধ্যা 6:58 আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ। এর আগে বিকেল 5:28 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পাওয়ার 5 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছয়। এরপর একে একে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাঁচটা 28 দিকে আমাদের সিদ্দিক বাজার ফায়ার স্টেশন সংবাদ পেয়ে এখানে দ্রুত রেসপন্স করে তাৎক্ষণিকভাবে যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে আগুনে আমাদের যে ফায়ার ফাইটাররা তারা তাদের দ্রুত দক্ষতার মাধ্যমে আগুনটিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। প্রায় 1 ঘন্টা 25 মিনিট আগুন নিয়ন্ত্রণের সময় লেগেছে। যেহেতু এটা গুদাম, এখানে কিছু মালামাল রয়েছে, ধর্মীয় যে মালামালগুলো রয়েছে, জায়নামাজ, টুপি, তসবি সহ অন্যান্য মালামাল, এগুলো ড্যাম্পিং করতে কিছুটা সময় লাগবে। কুড়ির আঙিনা পেরিয়ে আজ এবং আগামী টেলিভিশন চ্যানেল RTV পৌঁছে গেল 21 বছরে। 2005 সালের 26 ডিসেম্বর দেশের 5ম বেসরকারি টেলিভিশন চ্যানেল হিসেবে গণমাধ্যম জগতে যাত্রা শুরু করে। দীর্ঘ পথ পরিক্রমায় RTVর দর্শক শ্রোতাদের ভালো লাগাকে প্রাধান্য দিয়েছে, বিপরীতে পেয়েছে ভালোবাসা। সবার ভালোবাসায় সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়তে আগামীতেও কাজ করে যাবে RTV। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। তোমার অপেক্ষায় তুমি কোথায়? 2005 সালের 26 ডিসেম্বর জনপ্রিয় বেসরকারি টেলিভিশন RTV আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। 1, 2, 3, 4 গুনে গুনে
দর্শক শ্রোতার ভালোবাসায় 21 বছরে পৌঁছল সবার প্রিয় টেলিভিশন RTV। তুমি জেগে ওঠো আজকের হয়ে অনুষ্ঠান কিংবা সংবাদ, বিনোদন, রাজনীতি, অর্থনীতি, ক্রীড়া সব ক্ষেত্রে RTV ভালোবাসা পেয়েছে সমাজের সর্বস্তরের মানুষের। মিউজিক স্টেশন, ইয়াং স্টার, কেমন বাংলাদেশ চাই এমন অনুষ্ঠানের পাশাপাশি দর্শকের প্রশংসা কুড়িয়েছে ধর্মীয় অনুষ্ঠান, আলোকিত করানো। ডিজিটাল প্ল্যাটফর্মেও নানা শ্রেণী পেশার মানুষের প্রিয় প্রাঙ্গণ হয়ে উঠেছে RTVর বিভিন্ন চ্যানেল কিংবা পেজ। তাই তো এসব পেজ এবং চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যাও আশা জাগানিয়া। আগামীর স্বপ্ন নিয়ে আরও এগিয়ে যেতে চায় RTV। প্রতিষ্ঠার 21-এর এই মাহেন্দ্রক্ষণে সব দর্শক, শ্রোতা, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপন দাতাদের প্রতি রইল নিরন্তর ভালোবাসা। শুভ জন্মদিন RTV। তৌহিদুর রহমান, RTV। সাদামাটা আয়োজনে শুরু হলো BPL এর দ্বাদশ আসর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। খেলা শুরুর আগে জুলাই আন্দোলনের অন্যতম মুখ শহীদ শরীফ ওসমান হাদির জন্য 1 মিনিটের নীরবতা পালন করা হয়, গাওয়া হয় জাতীয় সঙ্গীত। বিস্তারিত জানাচ্ছেন মুমসাদ দিনুরি। টুর্নামেন্টের একদিন আগে সিলেটে ঘটে লঙ্কাকাণ্ড। BPL আর বিতর্ক যে সমার্থক শব্দ তা আসর শুরুর একদিন আগে প্রমাণ হয় চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পরিবর্তনের খবরে। নেই অধিনায়কদের অফিসিয়াল ফটো সেশন ও টুর্নামেন্টের টাইটেল স্পন্সর। এ যেন অপেশাদারিত্বের চূড়ান্ত প্রদর্শনী। তবে সমর্থকরা অন্তত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন টুর্নামেন্ট মাঠে করানোয়। বিকেল 3টায় সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হয়েছে BPL এর মাঠের লড়াই। এর আগে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে সূচনা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এরপর শহীদ ওসমান হাদির জন্য পালন করা হয় 1 মিনিট নীরবতা। তার ঠিক পরেই সিলেট স্টেডিয়ামের আকাশ ছেয়ে যায় রং বেরঙের বেলুনে। ওড়ানো হয় প্রায় 25,000 বেলুন। এত অব্যবস্থাপনার মাঝেও মাঠে দর্শক উপস্থিতি দেখে বিসিবি অবশ্য তৃপ্তির ঢেকুর তুলতেই পারে। মুমসাদ দিনুরি, RTV। সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।